নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের দিনটা কি কি কারণে বিশেষ দিন সেইটা আপনাদের একটু বলি। প্রথমে তো বলবো শ্রী শ্রী জাহ্নবী গোস্বামিনীর আবির্ভাব তিথি আজকে। জাহ্নবী গোস্বামিনীকে নিয়ে একদিন দুটো চারটে কথা বলবার ইচ্ছে রইল আপনাদের। এই মহিলা মধ্যযুগের যে বাংলা, সেই বাংলার খুব অন্য রকমের একজন মহিলা, তার কথা বলবো। আজকে সাহিত্যিক ও নাটককার দ্বিজেন্দ্রলাল রায়ের তিরোভাব দিবস। 1913 সালে আজকের তারিখেই তিনি প্রয়াত হন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, তার আবির্ভাব তিথি আজকে। আর আজকে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। আমরা আজকের শরণাগত অনুষ্ঠানের শুরুতে সবাই মিলে প্রার্থনা করি যে কোনো ভাবে হোক, কমিউনিকেশন হোক, সংযোগ তৈরি হোক আমাদের মধ্যে, সত্যিকারের সংযোগ, সত্যিকারের আন্তরিক ভেতর থেকে সংযোগ তৈরি হোক। সেটা যে কোনো ভাবেই হতে পারে। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 3রা জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 17ই মে 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় সন্ধে 6:08। আজকে নবমী, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:34 গতে, কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর এটাও আপনারা সকলে জানেন যে মহাপুরুষের কথার উত্তর যদি দেন তাহলে ওই SG পাশে একটু মহাপুরুষের কথাটা লিখে দেবেন। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন যমদগ্নি মুনির কথা বলছিলাম আপনাদের। এই যমদগ্নি মুনির কথা যে বলছিলাম, তার জন্মবৃত্তান্ত বলেছি, কিন্তু আসল জায়গাটা সেখানে নয়। আসল জায়গাটা হচ্ছে, আচ্ছা আপনারা রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার তো পড়েছেন নিশ্চয়ই। ওই সেই হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী কেমন করে একজন মুচির হাতে, চামার কুলপতির হাতে জুতা আবিষ্কার হলো রাজার পায়ে ধুলো লাগছে বলে। এখানে একটা পুরাণের গল্প আছে। জুতো কিভাবে আবিষ্কার হলো, পাদুকা, এবং মাথার উপরকার ছাতা কিভাবে আবিষ্কার হলো। এর মধ্যে বৃষ্টি টিষ্টি ইত্যাদি ইত্যাদি হচ্ছে, ফলে ছাতা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর জুতো তো সবসময় আমাদের দরকার। সেই জুতো আর ছাতা কিভাবে আবিষ্কৃত হলো তার যে পৌরাণিক কাহিনী, সেই কাহিনীর সঙ্গে যমদগ্নি মুনির একটা সম্পর্ক আছে। সেই কথা বলা শুরু করব আজকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। এই যে প্রবন্ধটি, সেটি পড়ে শোনাচ্ছি, কদিন ধরে পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পাঠ, চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে হুগলির মন্দির দেখে বেড়াচ্ছি আমরা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনুন। গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। যমদগ্নি মুনির কথা বলছিলাম। এর আগে যেটা বলেছিলাম, যমদগ্নি মুনির জন্ম কিভাবে হয়েছিল ইত্যাদি ইত্যাদি, সেই কথাগুলো বলেছিলাম। ইক্ষ্বাকু বংশের রাজা প্রসেনজিৎ, তাকে অন্য জায়গায় রেণু বলে উল্লেখ করা হয়েছে। তার মেয়ের নাম হচ্ছে রেণুকা। এই রেণুকাকে দেখে যমদগ্নি মুনি খুব মুগ্ধ হলেন, তাকে বিয়ে করতে চাইলেন এবং রাজা সোৎসাহে মুনির সঙ্গে রেণুকার বিয়ে দিয়ে দিলেন। অর্থাৎ এখনো পর্যন্ত যমদগ্নি মুনির যে গল্প, সেই গল্পের মধ্যে কোনো কৌতূহল তৈরি হবার মতন কোনো ব্যাপার নেই। তো যমদগ্নি মুনি খুব খুশি, রেণুকাকে নিয়ে সুখে
সংসার করছেন, তপস্যা করছেন, সাধন ভজন করছেন, ইত্যাদি 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 ইত্যাদি। তো যমদগ্নি একদিন তীর ধনুক নিয়ে লক্ষ্য ভেদ অভ্যেস করছিলেন। তিনি মানে তখনকার দিনের মুনি ঋষিরা যে কেবলমাত্র সাধন ভজন তপস্যা ধ্যান ইত্যাদি করতেন তা কিন্তু নয়। ধর্মের লোক যারা, তাদের সঙ্গে কিন্তু শস্ত্রেরও একটা সম্পর্ক ছিল। অর্থাৎ যারা ধর্মীয় মানুষ তারাও কিন্তু তাদের ধর্মকে রক্ষা করবার জন্য, তাদের যে মন্দির, সেই মন্দিরকে রক্ষা করবার জন্য অস্ত্র ধারণ করতেন। এবং যমদগ্নি মুনি সম্পর্কে তো আপনাদের গতদিন বলেছি যে তিনি অস্ত্রবিদ্যাতেও খুব পারদর্শী ছিলেন। তার তো অভ্যাস দরকার, প্র্যাকটিস দরকার। তো তিনি তীর ধনুক নিয়ে ওই লক্ষ্য ভেদ করছেন আর কি। বানগুলো চলে যাচ্ছে, আর রেণুকা তার স্ত্রী যেখানে যেখানে বানগুলো চলে যাচ্ছে সেইগুলো আবার কুড়িয়ে নিয়ে এসে তাকে দিচ্ছেন। তো যমদগ্নি এই অস্ত্রবিদ্যা শিক্ষা করছেন, অভ্যাস করছেন, অভ্যাস করছেন, অভ্যাস করছেন, অভ্যাস করছেন। যেরকম হয় না যে একটা নেশার মতন হয়ে গেছে, তো করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আর রেণুকা ওই যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, সেটা তুলে আনছেন। এই যে কতখানি সময় পার হয়ে গেল সেদিকে তার খেয়ালই নেই। বেলা গড়িয়ে সূর্য ধীরে ধীরে মাঝ আকাশে এসে পৌঁছলো। প্রচন্ড রোদ্দুর, তার মধ্যে ওই বান ছুটছেন, রেণুকা বান নিয়ে আসছেন। ক্লান্ত হয়ে পড়েছেন রেণুকা, অথচ স্বামীকে কিছু বলতে পারছেন না, কিন্তু চলতে পারছেন না, প্রায় টলে যাচ্ছেন এইরকম একটা অবস্থা। কিন্তু স্বামী যদি অভিশাপ দেন তাহলে তো সেটা খুব সাংঘাতিক একটা ব্যাপার হবে। খালি পায়ে যাচ্ছেন। তখনও পর্যন্ত মাথায় রাখবেন যে পাদুকা আবিষ্কার হয়নি, ছাতা আবিষ্কার হয়নি। শেষ পর্যন্ত সূর্যের তাপে তার মাথা যেন জ্বলতে লাগলো, পা দুটো পুড়ে যাচ্ছে। তো বাধ্য হয়ে রেণুকা গাছের ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম করছেন। তার ফলে তীর কুড়িয়ে আনতে দেরি হয়ে গেছে। যমদগ্নি বললেন, কি ব্যাপার, তোমার দেরি হলো কেন? তীরটা আনতে এত দেরি হলো কেন? তো রেণুকা ভয়ে ভয়ে স্বামীকে বলে ফেললেন যে বড্ড রোদ্দুর, আপনি সেই সকালবেলা শুরু করেছেন, তারপরে তো এখন সূর্য মাথার উপরে উঠে গেছে, আমি আর পারছি না, আমার পা পুড়ে যাচ্ছে, আমার মাথা টলছে, আমি পারছি না, সেই জন্য আমি গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আপনি আমার অপরাধ নেবেন না। শুনছেন পুরাণ চিরন্তন যমদগ্নি মুনির কথা, অথবা বলতে পারেন পাদুকা এবং ছাতা আবিষ্কারের কথা পুরাণ মতে। ফিরে আসছি গানের পর। তা হবে না কিন্তু। এই যে রেণুকা যমদগ্নিকে বললেন যে ভয়ঙ্কর রোদ, পা পুড়ে যাচ্ছে, মাথার উপরে রোদ, একেবারে হুড়মুড় করে আগুন যেন ঝরে পড়ছে, আমি আর পাচ্ছিলাম না, সেই জন্য গাছের নিচে দাঁড়িয়েছিলাম। তাতে করে যমদগ্নি রেণুকার উপর রেগে গেলেন না, কিন্তু রেগে গেলেন যার উপর, তিনি হচ্ছেন সূর্যদেব। প্রচন্ড রেগে গেলেন। মাঝ আকাশে তুমি ওই রকম করে জ্বলছো, তাতে করে রেণুকার এরকম কষ্ট হচ্ছে। প্রচন্ড রেগে গিয়ে তিনি সূর্যকেই ধ্বংস করে ফেলবার জন্য অভিশাপ দেবেন, এরকম এটা ঠিক করলেন। তো সূর্য তো ভয় পেয়ে গেছেন, সর্বনাশ, কি হবে? ঋষি যদি অভিশাপ দেন। সূর্যদেব তখন ব্রাহ্মণের বেশে এসে দাঁড়ালেন যমদগ্নির সামনে, দাঁড়িয়ে বোঝাচ্ছেন যে দেখুন ঋষি, সূর্যের কতখানি প্রয়োজনীয়তা সেইটা আপনি একটু বোঝবার চেষ্টা করুন। সূর্যই তো এই জগতে প্রাণের উৎস। সূর্য ছাড়া এই সমস্ত সৃষ্টি একেবারে ধ্বংস হয়ে যাবে। যমদগ্নি ওই রকম বড় মাপের একজন ঋষি, তিনি তো সূর্য ছদ্মবেশে এসেছেন, ব্রাহ্মণের বেশে এসেছেন, কিন্তু যমদগ্নি দেখে তো চিনতে পেরে গেছেন। তিনি বলেছেন, শোনো, এই রেণুকার যত কষ্ট হয়েছে তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যখন মধ্যাহ্নে মাঝ আকাশে থাকবে তখন তোমাকে অতি অবশ্যই শাস্তি দেব। তো সূর্য তখন কাতর হয়ে প্রাণ ভিক্ষা করছেন। তা যমদগ্নি সূর্যকে প্রাণ ভিক্ষা দিলেন, দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে বধ করবো না, কিন্তু তোমার এই প্রখর তাপে চলাফেরা করতে মানুষের যে কষ্ট হয় তার তো একটা বিহিত করতে হবে তোমাকে। এমন একটা ব্যবস্থা তো করতে হবে যাতে মাটি গরম হয়ে গেছে, সেই পথে চলতে পারছে না মানুষ,
তোমার প্রখর তাপ থেকে মানুষের শরীর যাতে রক্ষা পায় তার একটা ব্যবস্থা করো। সূর্য তখন যমদগ্নির হাতে তুলে দিলেন ছাতা এবং জুতো। যমদগ্নি সন্তুষ্ট হলেন। সেই সময় থেকেই জগতে ছাতা আর পাদুকার ব্যবহার প্রচলিত হলো। এই হলো ছাতা এবং পাদুকা বা জুতো আবিষ্কারের পৌরাণিক কাহিনী। শেষ হলো আজকের পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। এবং সেই সূত্র ধরে একটা দুটো কথা যেগুলো বলতে ইচ্ছে করছে সেইগুলো বলছি। তো ঠাকুর বলছেন যে আজ শনিবার মা কালীর ঘরে যেও, বলছেন চিদাত্মা আর চিৎ শক্তি। চিদাত্মা পুরুষ, চিৎ শক্তি প্রকৃতি। চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎ শক্তি শ্রী রাধা। বলে যে কথাটা বলছেন সেটা খুব দারুণ কথা, খুব ভালো কথা, খুব ভাববার মতন কথা, উপলব্ধি করার মতন কথা। বলছেন ভক্ত ওই চিৎ শক্তির এক একটি রূপ। এই আমাদের নানান ভক্তের কথা আমরা জানি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একজন ভক্ত, কিন্তু সেটা আমি বাদ দিচ্ছি। তার বাইরে আমি যদি বলি যে মা যশোদা, আমি যদি বলি শ্রীরাধা, আমি যদি বলি হনুমান, আমি যদি বলি গোপী, এরা তো ভক্ত, ভক্তের একটা চূড়ান্ত রূপ। আমরা ভক্ত হতে চাই। আমরা যারা শরণাগত অনুষ্ঠান শুনছি তারা ভক্ত হতে চাই। তো এই যে ভক্ত হতে চাই, তার একটা চূড়ান্ত রূপ, তার একটা আদর্শ। ওই যে যেমন একজন আদর্শ মানুষের ছবি, আদর্শ অবতারের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখি আমরা, সেই রকম এরা হচ্ছেন ভক্তের আদর্শ। তাহলে আমার ভেতরে কোথাও, আমি যে ওই ভক্ত হতে চাই, আমার ভেতরে কোথাও ওই চিৎ শক্তির একটা রূপ রয়েছে। তাই সেই রূপটাকে ঘষা মাজা করে নিতে হবে। সেই রূপটার প্রতি আমাকে একাগ্র হতে হবে। সেই রূপটা নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। বাকি সমস্ত কিছু আমার জীবন থেকে ছেটে 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 ফেলে দিতে হবে। যদি পারি তাহলে আমি ভক্ত হলাম। কিন্তু আমার ভেতরে সেই ভক্ত হবার যে উপাদান, সেইটা কিন্তু রয়েছে। এবং এই যে পুরুষ, এই যে যাকে বলা হচ্ছে চিদাত্মা, তিনি কিন্তু, তার ভেতরেও একটা আকাঙ্ক্ষা আছে ভক্তের ভালোবাসা পাবার, ভক্তের ভক্তি পাবার, ভক্তের সমর্পণ পাবার একটা আকাঙ্ক্ষা আছে কিন্তু তার মধ্যে আছে বলেই ওই যে রবীন্দ্রনাথের সেই গান আপনারা সকলে জানেন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। অর্থাৎ আমি কেবল তার কাছে যেতে চাইছি এমনটা নয়, তিনিও আমার কাছে আসতে চাইছেন। তিনিও তার দরজা খুলে দিয়ে অপেক্ষা করে আছেন যে তুই আয়। এই দুজনে একসঙ্গে মিলিত না হলে তো ভালোবাসা তৈরি হবে না। মা যশোদা কৃষ্ণের কাছে যেতে চাইছেন, কৃষ্ণ মায়ের কাছে আসতে চাইছেন। শ্রীরাধা কৃষ্ণের কাছে যেতে চাইছেন। এর সর্বোত্তম উদাহরণ আমার নিজের ধারণা, শ্রীরাধা কৃষ্ণের কাছে যেতে চাইছেন, কিন্তু কৃষ্ণ তার কাছে আসতে চাইছেন। তবেই তো মিলন হবে, তবেই তো ভক্তের সঙ্গে ভগবান তারা একাকার হয়ে যেতে পারবেন। তো ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন, সমাধি ভঙ্গ হয়েছে তার। এই সমাধি ভঙ্গ হবার পর এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন। কি কথা বলছেন? মাস্টারমশাই সেটা শুনছেন, লিখে রেখেছেন। সেই যে দিব্য বাক্য, সেই যে দিব্য কথা, দিব্য অনুভূতি, সেই অনুভূতির কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন কথা অমৃত থেকে পাঠ। এরপর আবার কথা অমৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
সমাধিস্থ হয়ে গিয়েছিলেন ঠাকুর, সমাধি ভঙ্গ হয়েছে, তিনি মায়ের সঙ্গে কথা বলছেন। কি কথা? আচ্ছা, ভাবলে কিরকম রোমাঞ্চ হয় না? আমরা কি সৌভাগ্যবান, আমরা যারা কথামৃত পড়ছি, কথামৃত শুনছি, তারা কি সৌভাগ্যবান। ঠাকুর তার মায়ের সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো কি কথা বলছেন সেটা মাস্টারমশাই লিখে রেখেছেন এবং তার সূত্র ধরে এটা আমাদের কানে চলে আসছে, আমাদের পাঠের মধ্যে চলে আসছে, আমরা সেটা পড়ছি, শুনছি। সৌভাগ্য কল্পনা করা যায়? তো ঠাকুর কি বলছেন? ঠাকুর মাকে বলছেন, ওমা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবনমোহন রূপ? এত করে তোকে বললাম, তো তোকে বললে তো তুই শুনবি নি, তুই ইচ্ছাময়ী। আচ্ছা, এই যে কথাটা কেন আমাকে দেখালি না? আমি এত করে বললাম, দেখালি না আমাকে সেই ভুবনমোহিনী রূপ, আমাকে দেখালি না। হ্যাঁ, দেখাবি কেন? তুই তো ইচ্ছাময়ী, তোর যা ইচ্ছে হবে তুই তাই করবি। এর মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে, একটা অভিমান আছে। এই সমস্ত কিছু নিয়ে ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন। পার্থিব একজন মানুষ, মাস্টারমশাই পুরোটাই পার্থিব মানুষ আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু মাস্টারমশাইয়ের সূত্র ধরে আমরা পার্থিব মানুষেরা সেই কথা শুনে ফেলছি। এই কথাগুলো এরকম করে বলছেন, শুনলে পাষাণও বিগলিত হয়। এমন করুণ করে বলছেন, এমন আন্তরিক ভাবে বলছেন, এমন ভেতর থেকে, অন্তর থেকে বলছেন। বলছেন, মা, বিশ্বাস চাই, বিশ্বাস, বিশ্বাস। যাক শালার বিচার, 7 চোনার বিচার 1 চোনায় যায়। বিশ্বাস চাই, গুরু বাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস, বালকের মতো, বালকের মতো বিশ্বাস। সেটা কি? একটা বাচ্চা ছেলে যেভাবে বিশ্বাস করতে পারে, আমরা বড়রা সেইভাবে বিশ্বাস করতে পারি না। একটা ছোট্ট ছেলে পুতুল খেলে, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়ে, আমরা ছোটবেলায় করেছি, পুতুলের বিয়ে দিয়েছি, সত্যি সত্যি বিশ্বাস করেছি তো যে এই যে ন্যাকড়ার এই ব্যাপারটা, এটা হচ্ছে আমার মেয়ে কি আমার ছেলে, তার বিয়েতে আমরা প্রচুর ধুমধাম করছি। বা ধরুন খেলাধুলো করা, কে বলেছিলেন না যে একটা চামড়ার গোলা নিয়ে 22টা লোক কাড়াকাড়ি করছে আর 22,000 নির্বোধ সেটা দেখছে। ফুটবল খেলা সম্পর্কে এরকম একটা কথা বলেছিলেন একজন মনীষী, আমার নামটা মনে পড়ছে কিন্তু ঠিক ঠিক তার নামই কিনা বলতে পারছি না বলে। তার মানে ওই যে চামড়ার গোলটা, মানে বলটা, ওইটা প্রতিপক্ষের গোলের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে আমি জিতলুম। কিসের জেতা, কিসের হারা? এটা বিশ্বাস। এবং এই বিশ্বাসের মধ্যে একটা বাচ্চাপনা আছে। খেলা ব্যাপারটা একটা বাচ্চাপনার একটা প্রকাশ। বড়রা খেলেন কিন্তু একটা বাচ্চাপনারই তো প্রকাশ। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে এই যে বালকের মতো বিশ্বাস। মা বলে দিয়েছে ওখানে ভূত আছে, তো ঠিক জেনে গেছে যে ওইখানে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো ঠিক জেনে গেছে ওখানে জুজু আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে ওই আমার দাদা। অর্থাৎ আমি যা বলবো তুমি তাই বিশ্বাস করছো, তুমি আর বিচার করছো না। তাই তাই যদি হয় তাহলে এটা কি করে? এইগুলো হচ্ছে বড়দের কারবার। বিশ্বাস। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। শরণাগত অনুষ্ঠানে তো এই বিচার দূরে চলে যাক, বালকের মতো বিশ্বাস চাই, এই কথাটা ঠাকুর বলছেন। কিন্তু আপনি ভেবে দেখুন, নরেনকে ঠাকুর বলেছিলেন যে নরেন যখন ওই বিছানায় তোষকের নিচে পয়সা রেখে দিয়েছেন, ঠাকুরের ওরে চলে গেল কি বিছানায়, তোমার ঝাড়াঝুড়ি করতে ভেতর থেকে পয়সা বেরিয়ে এলো। নরেনকে বললেন, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, যাচাই করে নিবি, যাচাই না করে নিজেকে সমর্পণ করবি না, নিজের বিশ্বাসকে সমর্পণ করবি না। সত্যি তো তাই। আমরা যারা কম বয়সে, ছোট বয়সে যাচাই না করে কাউকে বিশ্বাস করেছিলাম, সে কোনো মানুষ হতে পারে, কোনো মতাদর্শ হতে পারে, বা যা হোক কিছু হতে পারে,
পরে দেখা গেছে তার মধ্যে নানান রকমের গোলমাল আছে, নানান রকমের গলদ আছে, নানান রকম কিছু আছে। বিশ্বাস করে সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে, মানুষ সম্পর্কে, কোনো মতাদর্শ সম্পর্কে, কোনো কাজ সম্পর্কে, কোনো উদ্দেশ্য সম্পর্কে, কোনো ভবিষ্যৎ সম্পর্কে, স্বপ্ন সম্পর্কে হয়েছে তো এই সমস্ত। কাজী যাচাই করে নিবি, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাচাই করে নিবি, এই কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন। এখানেও তাই বলছেন, হ্যাঁ বিশ্বাস, বালকের মতো বিশ্বাস চাই, কিন্তু তার আগে যাচাই করে নিতে হবে। ওদেরই বা দোষ কি, ওরা কি করবে? বিচার একবার তো করে নিতে হয়। দেখো না, সেদিন এত করে বললাম তা কিছু হলো না, আজ কেন একেবারে বলছেন মা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা। আচ্ছা শেষে যা হয় করো। এই যে বিশ্বাসটা করব তার আগে একবার যাচাই করে নেবো, যাচাই করে যদি বুঝি হ্যাঁ ঠিক আছে, তারপরে আর কোনো সংশয়ের মধ্যে থাকবো না, তারপরে একবারে সম্পূর্ণ করে বিশ্বাস করব। বলছেন যে যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, কিন্তু সব ত্যাগ করিও না। সব ত্যাগ করার কথা ঠাকুর কিন্তু বলছেন না, তিনি কিন্তু রসে বসে থাকার কথাই বলছেন। এই যে সন্ন্যাসী হয়ে চলে গেল একজন, সংসার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিল, ঠাকুর তো এইটা চাইছেন না। এই যে সংসার ধোঁকার টাটি ঠিক আছে, কিন্তু আমি খাই দাই আর মজা লুটি, এটাও তো ঠিক। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গান, গানের পর আপনাদের চিঠিপত্র থেকে পারমিতা সরকার, তার চিঠি পড়ে শোনাবো এখন আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বিষয় আমার প্রথম রবীন্দ্রনাথ। সে অনেক ছোটবেলার কথা, আমি তখন নার্সারিতে পড়ি, ক্লাস 3, বয়স মাত্র 6 বছর। স্কুলের দিদিমণিরা বললেন আর কিছুর পরে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তোমরা সেদিন কিছু কিছু ফুল আনবে এই অনুষ্ঠানের জন্য। গরম পড়ে গেছে তাই মর্নিং এ তখন ক্লাস হতো। বুঝতে পারছিলাম না কে তিনি। বাড়িতে এসে বললাম 25শে বৈশাখ ঠাকুরের পুজো হবে, তাই স্কুলে ফুল নিয়ে যেতে বলেছেন দিদিমণিরা। যথাসময়ে রজনীগন্ধা বেলি ফুল নিয়ে গিয়েছিলাম সেদিন। এত ছোট, ভেবেছিলাম এ বোধহয় কোনো দেবতার পুজো হবে, কিন্তু পুরোহিত মশাই বা সামনে থালার কোনো প্রসাদ বা আরতি ঘন্টা কিছুই দেখতে পেলাম না। সকলে নাচ গান করে তাকে প্রণাম করছে। আমরা করেছিলাম তারই লেখা আমরা সবাই রাজা। নাচ করেছিল ওরা অনেকে, ওরা অকারণে চঞ্চল। বাড়িতে এসে যখন বললাম ঠাকুরের পুজো হয়েছে কিন্তু ঠাকুর মশাই ছিলেন না, আমার কথায় বাড়ির সবাই হেসে উঠেছিল। মা বলেছিলেন তিনি ঠাকুর ঘরের ঠাকুর নন, তিনি জীবন দেবতার ঠাকুর। এ কথা আজও মনে আছে। ইতি বিজয়গড় থেকে পারমিতা সরকার। পারমিতা দেবী আমি না একদম একটা ওই ছোট্ট বাচ্চা মেয়ে, একেবারে গুড়গুড় গুড়গুড় করে 6 বছর বয়সের একটা মেয়ে, সে হাতে ফুল টুল নিয়ে স্কুলে ঢুকছে, গট গট করে গিয়ে দেখছে যে কিরকম সাজানো হয়েছে, কিন্তু কোথাও কোনো পুজো টুজোর ব্যাপার নেই। আমি অন্তত এই ছবিটা পরিষ্কার দেখতে পেলাম। ভারী মিষ্টি একটা ছবি, খুব সুন্দর। আমাদের কম বয়সের যে অপাপবিদ্ধতা, যে অদ্ভুত একটা সারল্য, সেইটা বেরিয়ে এলো আপনার চিঠির মধ্যে থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর তাহলে বাইরে দূরে, রাজবলহাট 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলহাট, রাজবলহাটের মন্দিরের কথা বলবার জন্য ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেখানে আছে রাজবল্লভী মাতার মন্দির। এইবার সেই মন্দির দর্শনে যাব আমরা। সে মন্দির দেখবার আগে আমরা জায়গাটা সম্পর্কে, মানে রাজবলহাট জায়গাটার সম্পর্কে একটা 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 খুব প্রাথমিক ধারণা করে নিই, কেমন? এখানে একটা প্রশ্ন উঠে পড়ছে যে এই যে জায়গাটার নাম রাজবলহাট, আর এখানকার বিখ্যাত মন্দিরে যে দেবী আছেন যাকে প্রথমেই দর্শন করতে যাব আমরা,
তার নাম দেবী রাজবল্লভী। এই দুই নামের মধ্যে কি মিল কাকতালীয়, মানে আচমকা হয়ে গেছে, নাকি এই দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে? আর সম্পর্ক তো আছেই। আসলে দেবী রাজবল্লভীর নামেই এই জায়গাটার নাম হয়েছে রাজবলহাট। তাহলে বুঝতেই পারছেন দেবী খুব প্রাচীন এবং খুব বিখ্যাত। রাজবলহাটও খুব পুরনো জায়গা, এই জাঙ্গিপাড়ার কাছে, শ্রীরামপুর মহকুমার অন্তর্গত। কলকাতা থেকে আপনি গাড়ি করে যদি যান তাহলে সময় লাগবে কত, এই জ্যাম ট্যাম না থাকলে ঘন্টা দুয়েকের মতো লাগবে। তারকেশ্বরের কাছাকাছি আর কি। কি ঘুরে আসবেন নাকি? মন্দিরটি নানান কারণে বেশ দর্শনীয়। না, কি কি কারণে দর্শনীয় তা তো বলবো এই অনুষ্ঠানে। শুনে যদি মনে হয় তাহলে এখন না আরেকটু ঠান্ডা পড়ুক, তারপর টুক করে ঘুরেও আসতে পারেন, কি বলেন? বহুদিন আগে, মানে বহু যুগ আগে বলাই ভালো, ভুরসুট বলে একটা রাজ্য ছিল এখানে। ভুরসুট শব্দটা শুনতে কিরকম বিদঘুটে লাগে না? কিন্তু পণ্ডিতেরা বলবেন কথাটা আদিতে ছিল অন্যরকম, লোকের মুখে মুখে আর একটা চেহারা নিয়েছে। ভুরসুট শুনতে যাদের হাসি পাচ্ছে তাদের বলি, ভুরসুট কথাটা কিন্তু এসেছে ভুরি শ্রেষ্ঠ শব্দ থেকে। ভুরি মানে প্রচুর, ওই যে বলে না ভুরি ভুরি টাকা পেয়েছি, ভুরি ভুরি খেলো, তার মানে প্রচুর শ্রেষ্ঠ মানুষ যেখানে থাকে তাই হলো ভুরি শ্রেষ্ঠ বা ভুরসুট। কি এখন আর হাসি পাচ্ছে না তো? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। ফিরে আসছি গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা হচ্ছিল ভুরসুট নিয়ে বা ভুরি শ্রেষ্ঠ নিয়ে। তো আসলে ভুরি শ্রেষ্ঠ বা ভুরসুট যাই বলুন না কেন, এ ছিল একটা বেশ বড় রাজ্য, আর এই রাজবলহাট ছিল সেই রাজ্যের রাজধানী। এই ভুরসুট রাজ্যের সব চমৎকার ইতিহাস আছে, নানান রকম যুদ্ধের ইতিহাস, হার জিতের ইতিহাস, কিন্তু সেসবের দিকে আমি আপাতত মন দিচ্ছি না। আমরা শুধু আমাদের পক্ষে দরকারি একটা কথা বলে নিতে চাই। এই ভুরসুটের রাজারা 500 বিঘে জমি দান করে দিয়েছিলেন দেবোত্তর সম্পত্তি হিসেবে, আর সেখানেই গড়ে উঠেছে মা রাজবল্লভী দেবীর মন্দির। না, এই মন্দির তো দেখবো আমরা, সেটাই মুখ্য আকর্ষণ, কিন্তু তার বাইরে আরো কিছু দেখবার মতো ধর্মস্থান আছে। আছে চমৎকার পোড়ামাটি বা টেরাকোটার কাজের মন্দির। ঠিক আছে, আগে রাজবল্লভী দেবীকে দেখে নি, তারপরে তো নিশ্চয়ই বাকি মূর্তিগুলো দেখতে যাওয়া হবে। এই তো রাজবলহাটের পরিচয় দেওয়া হলো, এবারে দেবীর পরিচয়টা দিই আপনাদের। কত পুরনো এই দেবী, কত বছর আগে থেকে তিনি অবস্থান করছেন এখানে? হিসেব মতো প্রায় 800 বছরের পুরনো এই মন্দির। 800 বছর, মানে এই 1300 সাল নাগাদ, অর্থাৎ 14শ শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দির। এই দেবীর আর একটা বৈশিষ্ট্য আছে কিন্তু, দেবী মহাকালী, কিন্তু তার গায়ের রং সাদা, যে কারণে তাকে শ্বেত কালী বলা হয়ে থাকে। তাহলে বলি এই মন্দির প্রতিষ্ঠার কথা। সে হলো 1242 খ্রিস্টাব্দ। এখানকার রাজা সদানন্দ রায় মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করলেন, এটা একটা মত। আর একটা মত হলো এই মন্দির তৈরি হয়েছিল 16শ শতাব্দীতে, তৈরি করিয়েছিলেন রাজা রুদ্রনারায়ণ রায়। এদের মধ্যে কে সত্যি সত্যি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সে কথা তো আমি বলতে পারবো না, মানে সেসব পণ্ডিতেরা বলবেন, আমি অত কিছু জানি না। কিন্তু যেটুকু বলবার আপনাদের খুব জরুরি যে কথাটা বলে শেষ করব আজকে, সেটা হচ্ছে এই যে রাজবল্লভী, তিনি কালী, কিন্তু তার মধ্যে নানান দেবীর ভাবনা কল্পনা সব একসঙ্গে মিশে আছে। তিনি একই সঙ্গে দুর্গা অথবা সরস্বতী অথবা লক্ষ্মী। এই দেবীর কথা আমাদের বাইরে দূরে আজকে আর নয়, এরপরে শোনাবো আপনাদের আগামী দিনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারের যে শরণাগত, তাতে মহাপুরুষের কথা
তার উত্তর যখন দেবেন তখন ওই এসজির পরে একটু মহাপুরুষের কথা লিখে দেবেন। তাহলে অনুষ্ঠান শেষ করি, শেষ করবার আগে কবিতা। ভোরের পাখি, নবীন আখি দুটি, পুরানো মোর স্বপন্ডর ছিঁড়িল কুটি কুটি, রুদ্ধ মন গগনে গেল খুলি, বিজুলি হানি দৈব বাণী বক্ষে উঠে দুলি, ঘাসের ছোঁয়া তৃণ শয়ন ছায়ে, মাটির যেন মর্ম কথা বুলায়ে দিল গায়ে, আমের বোল ঝাউয়ের দোল ঢেউয়ের লুটোপুটি, মিলি সকলে কি কোলাহলে বক্ষে এলো জুটি, ভোরের পাখি নবীন আখি দুটি, গুহা বিহারী ভাবনা যত নিমেষে নিল লুটি, কি ইঙ্গিতে আচম্বিতে ডাকিল লীলা ভরে, দুয়ার খোলা পুরনো খেলা ঘরে, যেখানে বসে সবার কাছাকাছি অজানা ভাবে অবুঝ গান একদা গাহিয়াছি, প্রাণের মাঝে ছুটে চলার খ্যাপামি এলো ছুটি, লাভের লোভ ক্ষতির ক্ষোভ সকলই গেল টুটি, ভোরের পাখি নবীন আখি দুটি, শুকতারাকে যেমনই ডাকে প্রাণে সে উঠে ফুটি, অরুণ রাঙা চেতনা জাগে চিতে, ঝুমকলতা জানায় কথা রঙিন রাগিনীতে, মনের পরে খেলায় বায়ু বেগে, কত যে মায়া রঙের ছায়া খেয়ালে পাওয়া মেঘে, বুলায় বুকে ম্যাগনোলিয়া কৌতূহলী মুঠি, অতি বিপুল ব্যাকুলতায় নিখিলে জেগে উঠি। জেগে উঠুন, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার 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 নমস্কার।